ভারত ও বাংলাদেশ প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটি কিন্তু ক্রমেই অত্যন্ত সংবেদনশীল এবং ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মূলত একদিকে রয়েছে সীমান্ত নিরাপত্তা, অন্যদিকে রয়েছে কূটনৈতিক অবস্থান। সীমান্তে যেমন কাঁটাতারের বেড়া, অনুপ্রবেশ বন্ধ এবং সীমান্ত অপরাধ দমনের বিষয় রয়েছে, তেমন আবার রয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করা। আর এক্ষেত্রে শুধু বাংলাদেশ নয়, ভৌগোলিক এবং সামরিক অবস্থানের কারণে তিব্বতের চুম্বি ভ্যালি ভারতের নিরাপত্তার জন্য একটি স্থায়ী মাথা ব্যথার কারণ। অন্যদিকে রয়েছে আবার ওই কূটনৈতিক অবস্থান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করার ঘোষণায় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে বড় ধরনের একটা মোড় এনে দিতে চলেছে। এই আবহে গত 15ই জুলাই বাংলাদেশে শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনা একটি বড় পদক্ষেপ হিসেবেই কিন্তু দেখা হচ্ছে। আর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সীমান্ত নিয়ে আরো কঠোর পদক্ষেপ নিতেই কি 18ই জুলাই শিলিগুড়িতে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? সীমান্ত সুরক্ষায় অমিত শাহর বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত কি চাপে ফেলতে পারে বাংলাদেশের কট্টরপন্থী ও চোরাচালানকারীদের? ভারতের চিকেন স্নেকের জন্য চীনের চুম্বি ভ্যালি কেন একটা বড় হুমকি? মোকাবেলায় কি পদক্ষেপ নিচ্ছে ভারত? ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করার কথা বলছেন কেন? সম্পত্তি বাজেয়াপ্ত করায় কি বিপাকে মুজিব কন্যা? শেখ হাসিনার প্রত্যাবর্তন ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। বাংলাদেশ সীমান্ত নিয়ে এবার চূড়ান্ত কড়াকড়ির পথে হাঁটছে নয়াদিল্লি। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স এখন সরকারের লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণে 18ই জুলাই শনিবার শিলিগুড়িতে এক হাই প্রোফাইল বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতেই এই বৈঠক। আপনারা জানেন যে উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থান ভারতের মূল ভূখণ্ডের জন্য অত্যন্ত সংবেদনশীল, আর সে কারণেই নেপাল এবং বাংলাদেশের মধ্যে স্যান্ডউইচ হয়ে থাকা মাত্র 22 কিলোমিটার চওড়া চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ঢেলে সাজাচ্ছে কেন্দ্র। জানা গেছে, শনিবারের বৈঠকের আগে অমিত শাহ শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকিতে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে সরাসরি কথা বলবেন। সরকারি সূত্রে খবর, বৈঠকের মূল আলোচ্য বিষয় থাকবে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং অনুপ্রবেশ পরবর্তী কার্যকলাপ, সীমান্তবর্তী এলাকায় অপরাধ, চোরাচালান রোধ এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অগ্রগতি। সে কারণে এই বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত সীমান্তবর্তী জেলা, যেমন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও বৈঠকে যোগ দেবেন বিএসএফ, এসএসবি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বৈঠকের এই উপস্থিতির পরিধি কিন্তু বলে দিচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত ইস্যুকে কতটা সিরিয়াসলি নিচ্ছে কেন্দ্র। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, দার্জিলিং জেলার আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশ এবং নেপাল এই দুই দেশের সঙ্গে যুক্ত হলেও 18ই জুলাইয়ের আলোচনার মূল ফোকাস থাকবে ভারত বাংলাদেশ সীমান্তকে ঘিরে নিরাপত্তা এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার সমাধানে। যে কাঁটাতারকে ভয় পাচ্ছে বাংলাদেশের ওই কট্টরপন্থীরা, আপনাদেরকে জানিয়ে রাখি, শনিবারের অমিত শাহর বৈঠকে গুরুত্ব পেতে চলেছে সেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অগ্রগতির বিষয়টি। আপনারা জানেন, আগের সিপিএম কিংবা তৃণমূল জামানায় তুষ্টিকরণের রাজনীতির কারণে বহু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরেই প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। মালদা, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং এই সীমান্তবর্তী জেলাগুলোতে সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যেই বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মালদায় 20.15 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 176.78 একর জমি হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে আবার অত্যন্ত স্পর্শকাতর সীমান্ত জেলা কোচবিহারে, যেখানে ঐতিহাসিক 3 বিঘা করিডোর রয়েছে, সেখানে 39.39 কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণের জন্য 135.3 একর জমি দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের অন্যান্য সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানা যাচ্ছে। দেখুন, সীমান্ত নিরাপত্তা কেবল ওই আইন শৃঙ্খলার বিষয় নয়, এর সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে জাতীয় নিরাপত্তা এবং সীমান্তবাসীর সার্বিক উন্নয়ন। সেই কারণে উত্তরকন্যার এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর বিশেষজ্ঞরা মনে করছেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার সমাধান হবে। এখন প্রশ্ন হচ্ছে, সীমান্ত সুরক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কি চাপে ফেলতে পারে বাংলাদেশের কট্টরপন্থী এবং চোরাচালানকারীদের? বিশেষজ্ঞরা মনে করছেন, এই উচ্চ পর্যায়ের বৈঠকের ফলে বাংলাদেশের কট্টরপন্থী গোষ্ঠী এবং চোরাচালান চক্রের ওপর চাপ কিন্তু অনেকটাই বাড়বে। এর পেছনে মূলত 5টা বড় কারণ রয়েছে। প্রথমত, নদী সীমান্ত এবং কাঁটাতারহীন দুর্গম এলাকায় অ্যান্টি ড্রোন ব্যবস্থা, থার্মাল ক্যামেরা এবং আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহারে রাতের অন্ধকারে চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। দ্বিতীয়ত, চোরাচালান রুখতে বিএসএফকে আরও স্বাধীনতা দেওয়ায় বড় চোরাচালান রুটে এবার কড়া নজরদারি চলবে। তৃতীয়ত, জমির সমস্যা মিটিয়ে সীমান্তে দ্রুত বেড়া দেওয়ার সিদ্ধান্তে অনুপ্রবেশের পথ আরও কঠিন হয়ে পড়বে। চতুর্থত, ডাবল ইঞ্জিনের সরকার থাকায় রাজ্যের পুলিশ এবং বিএসএফের সমন্বয় বাড়বে, ফলে অনুপ্রবেশকারীদের দ্রুত চিহ্নিত করে আটক করাও সহজ হবে। আর সর্বশেষ কারণটি হলো, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে সংযোগকারী অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোরে বিশেষ নজরদারি। কট্টরপন্থীদের যে কোনো বড় ধরনের নাশকতা বা নাশকতামূলক নেটওয়ার্ক তৈরির পরিকল্পনাকে একেবারে গোড়াতেই ধ্বংস করে দেওয়া যাবে। অর্থাৎ এক কথায়, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স বার্তার ফলে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কট্টরপন্থী চক্র এবং আন্তঃসীমান্ত চোরাচালানকারী সিন্ডিকেটগুলোর অবাধ বিচরণ ক্ষেত্র এবং তাদের রুজি একটা বড় সংকটের মুখে পড়তে চলেছে। আর শুধু বাংলাদেশের কট্টরপন্থী বা চোরাচালানকারীরাই নয়, ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের ঠিক ওপরেই একেবারে ওত পেতে রয়েছে চীন। তাদের চুম্বি ভ্যালি ভারতের কাছে একটা মাথা ব্যথার কারণ। জানেন কি এই চুম্বি ভ্যালি কোথায়? মানচিত্র দেখলেই বুঝতে পারবেন, ভারতের সিকিম এবং ভুটানের মাঝখান দিয়ে একেবারে তিব্বতের যে উপত্যকাটি তীরের ফলার মতন দক্ষিণে নেমে গেছে, সেটি হলো চুম্বি ভ্যালি। কৌশলগতভাবে এটি শিলিগুড়ি করিডোরের থেকে 130 থেকে 150 কিলোমিটার দূরে অবস্থান করছে। চীনের আগ্রাসন সম্পর্কে আমরা সবাই জানি। আমরা এটাও জানি যে চিকেন করিডোর ওই শত্রুপক্ষের হাতে চলে গেলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের। আর সে কারণে ভারতের চিকেন স্নেকের এত কাছে চুম্বি ভ্যালিতে চীনের অবস্থান কিন্তু ভারতের জন্য একটা বড় হুমকি। কারণ চীন ক্রমাগত ভুটানের ডোকলাম মালভূমি দখলের চেষ্টা করছে। ডোকলামের নিয়ন্ত্রণ চীনের হাতে গেলে তারা সরাসরি শিলিগুড়ির সমতলে ভারতের রেল লাইন এবং সামরিক রসদ সরবরাহ লাইনের ওপর আর্টিলারির রেঞ্জ পেয়ে যাবে। এই আশঙ্কাই ছিল 2017 সালে ডোকলাম অচলাবস্থার মূল কারণ। সে সময় ভুটানের ডোকলামে চীনের রাস্তা নির্মাণের প্রতিবাদে ভারতীয় সেনা সরাসরি হস্তক্ষেপ করেছিল। এরপর টানা 73 দিন ধরে দুই দেশের সেনা একেবারে মুখোমুখি অবস্থানে ছিল। পরবর্তীতে দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর 28 আগস্ট 2017 সালে উভয় পক্ষই সেনা সরিয়ে নেয় এবং চীনের রাস্তা নির্মাণ বন্ধ হয়। আর এই চুম্বি ভ্যালি এবং সংলগ্ন হিমালয়ের উচ্চ পর্বত শৃঙ্গগুলোতে অবস্থান করার কারণে চীন প্রাকৃতিকভাবেই টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ পায়, যেখান থেকে নিচের সমতলে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো ওই চীনের জন্য অত্যন্ত সহজ। সেখান থেকে নিচে সমতলে অবস্থিত ভারতের শিলিগুড়ির রেল লাইন, মহাসড়ক এবং সামরিক রসদ সরবরাহের লাইনের ওপর সহজেই কিন্তু নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা চালানো সম্ভব। আর চীন ইতিমধ্যেই ওই চুম্বি ভ্যালিতে অত্যন্ত দ্রুত গতিতে অল ওয়েদার রোড, বাংকার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করে ফেলেছে, যার ফলে তারা খুব অল্প সময়ের মধ্যেই ভারী যুদ্ধাস্ত্র সহ বিশাল সেনাবহর ভারতের সীমান্তের কাছে মোতায়েন করার ক্ষমতাও অর্জন করেছে।
আসলে এই চুম্বি ভ্যালি হলো চীনের সেই সামরিক মঞ্চ যেখান থেকে তারা যে কোনো বড় সংঘাতের সময় ভারতের সবচেয়ে দুর্বল সংযোগস্থল তথা ওই চিকেন স্নেকে আঘাত করতে সক্ষম। তাহলে কি ভারতের সামনে বড় বিপদ? আর এই বিপদ মোকাবেলায় চীনকে ঠেকাতে ভারত কতটা প্রস্তুত? একদিকে চীনের আগ্রাসন আর অন্যদিকে বাংলাদেশের কট্টরপন্থীদের চক্রান্ত, এর মাঝে আবার শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন, সব মিলিয়ে কোন খাতে মোড় নেবে ভারত বাংলাদেশ সম্পর্ক? দেখুন, চীনকে মোকাবেলায় ভারত কিন্তু চুপ করে বসে নেই। ভারতের সবচেয়ে সংবেদনশীল অংশ ওই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সুরক্ষায় বড়সড় সামরিক পদক্ষেপ কিন্তু নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং চুম্বি ভ্যালির আগ্রাসন রুখতে এই অঞ্চলটিকে একটি দুর্ভেদ্য সামরিক ঘাঁটিতে পরিণত করছে ভারতীয় সেনা। সম্প্রতি ভারতের সেনা প্রধান জেনারেল ধীরাজ শেঠ শিলিগুড়ি করিডোরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বেংডুবি সামরিক স্টেশন এবং সুকনা ভিত্তিক ত্রিশক্তি কোরের সদর দপ্তর পরিদর্শন করেছেন। চীনের যে কোনো আকস্মিক উস্কানির তাৎক্ষণিক জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। আর আপনাদের আগেও বলেছিলাম যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানকার বগুড়া অঞ্চলে তুরস্কের সহায়তায় ড্রোন তৈরির খবর সামনে এসেছে। আর ঠিক এই কারণেই শিলিগুড়ির 22 কিলোমিটারের এই সংকীর্ণ করিডোরকে সুরক্ষিত করতে একেবারে অ্যাকশন মোডে নেমেছে দিল্লি। আপনাদের অনেক আগেই জানিয়েছিলাম যে এই চিকেন করিডোরের নিরাপত্তার স্বার্থে আসামের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জে এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারত। কিন্তু জানেন কি, এবার আরও একটি নতুন ঘাঁটি তৈরির কাজ শুরু করেছে ভারত। পূর্ব সীমান্তে 3টি নতুন ঘাঁটি তৈরির পর এবার মিজোরামের লনতলাই জেলার পারভা গ্রামে 4র্থ সামরিক ঘাঁটিটি তৈরি করার কাজ শুরু করেছে ভারত। বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তের কাছে এই ঘাঁটিতে ভারতের 3 নম্বর কোরের একটি ব্যাটালিয়নকে স্থায়ীভাবে মোতায়েন করা হচ্ছে। তাছাড়া সীমান্ত সুরক্ষায় কৌশলগত বদল এনেছে ভারত। শিলিগুড়ি করিডোর আক্রান্ত হলে ভারতীয় বাহিনী যাতে পাল্টা বাংলাদেশের দুর্বল সামরিক চোখ পয়েন্ট রংপুর করিডোরকে একেবারে লক্ষ্যবস্তু করতে পারে, সেই লজিস্টিক্স এবং পরিকাঠামো তৈরি করেছে সীমান্তে, যা বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তের খুব কাছে বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। এছাড়াও শিলিগুড়ি করিডোর এবং উত্তরবঙ্গের নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ 7টি জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা NHAI এবং NHIDCL এর হাতে তুলে দেওয়া হয়েছে। লক্ষ্য হলো জরুরি পরিস্থিতিতে সেনা এবং সামরিক সরঞ্জাম দ্রুত চলাচল নিশ্চিত করা। পাশাপাশি ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আন্তর্জাতিক সীমান্তে যে নতুন 7টি ইন্টিগ্রেটেড ল্যান্ড পোর্ট তৈরির পরিকল্পনা করেছে, তার মধ্যে 5টি তৈরি হচ্ছে কৌশলগতভাবে সংবেদনশীল ওই শিলিগুড়ি করিডোর অঞ্চলে, যেমন হিলি, বীরপাড়া, জলগাঁও, পানি ট্যাঙ্কি এবং চ্যামুরচি। এই পোর্টগুলিতে কাস্টমসের পাশাপাশি বিএসএফের আধুনিক নজরদারির পরিকাঠামোও থাকছে। আর ওই বাংলাদেশ সীমান্তে তুরস্কের প্রযুক্তিগত সহায়তায় তৈরি হতে যাওয়া ড্রোন প্ল্যান্টের হুমকির জবাবে শিলিগুড়ি আকাশসীমায় উন্নত থার্মাল ইমেজিং এবং অ্যান্টি ড্রোন এয়ার ডিফেন্স গ্রিড সক্রিয় করছে ভারত। এই নতুন পরিকাঠামোর পাশাপাশি ভারতের দূরপাল্লার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং হাসিমারা এয়ারবেসের রাফাল স্কোয়াড্রন চীনের যে কোনো মিসাইল বা আকাশপথের হামলাকে মাঝপথেই ধ্বংস করতে 24 ঘন্টা একেবারে হাই অ্যালার্টে রয়েছে। দেখুন, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন দিল্লির জন্য একটা বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এই আবহে বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস সংস্কারের খবর ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ লালমনিরহাট সীমান্ত থেকে ভারতের ওই শিলিগুড়ি করিডোরের দূরত্ব আকাশপথে অত্যন্ত কম, যা চীনের ড্রোনের মাধ্যমে নজরদারির জন্য একটা বড় ঝুঁকি।
পাশাপাশি ভারত এবং বাংলাদেশ সীমান্ত বরাবর কট্টরপন্থী গোষ্ঠী এবং আন্তঃসীমান্ত চোরাচালানকারী সিন্ডিকেটগুলোর সক্রিয়তা ভারতের অভ্যন্তরীণ সুরক্ষাকে একেবারে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই আবহে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। শেখ হাসিনা যে ডিসেম্বরে দেশে ফিরছেন তা আগের একটি এপিসোডেই আপনাদেরকে জানিয়েছিলাম। সদ্য আবার হাসিনা ঘোষণা করেছেন আগামী ডিসেম্বরে দেশে ফিরে তিনি এবং আওয়ামী লীগের প্রায় 12.5 লক্ষ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করবেন। আবার জানা যাচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা, তার পরিবার এবং ঘনিষ্ঠদের প্রায় ৭৬,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ৫৭,০০০ কোটি টাকার সম্পদ বাংলাদেশে রয়েছে এবং ১৯,০০০ কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে। এই আবহে অনেকেই প্রশ্ন তুলছেন যে ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আত্মসমর্পণ করার কথা বলছেন কেন? সম্পত্তি বাজেয়াপ্ত করায় কি বিপাকে পড়লেন মুজিব কন্যা? দেখুন, এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশে তার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর তীব্র দমনপীড়ন চলছে। তিনি দেশে ফিরে নিজে আদালতের মুখোমুখি হয়ে কর্মীদের মনোবল চাঙ্গা করতে চান। আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ওই নিষিদ্ধ করার সিদ্ধান্তকে আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ করতে এবং দলের পুনরুত্থান ঘটানোই তার মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। তিনি নিজেই স্বীকার করেছেন যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার, এমনকি হত্যাও করা হতে পারে। তা সত্ত্বেও তিনি নিজের মাটিতে এই আইনি লড়াই লড়তে চাইছেন। বিশেষজ্ঞদের মতে তার এই স্বেচ্ছায় ফিরে আসার ঘোষণা ঢাকার বর্তমান সরকারের জন্য একটা বড় পরীক্ষা। কারণ এর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় ধরনের গোলযোগ বা রাজনৈতিক মেরুকরণ তৈরি হতে পারে। কারণ 16ই জুলাই শেখ হাসিনার কারাবন্দি দিবস এবং গোপালগঞ্জের একটি ঘটনার স্মরণে আওয়ামী লীগ একটি ভার্চুয়াল জনসভার আয়োজন করেছিল। আর সেই সভা থেকেই হাসিনা জানিয়েছেন যে তিনি যে তথ্য সংগ্রহ করেছেন তাতে এখনো পর্যন্ত আওয়ামী লীগের 4.5 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচিত আরও 12 লক্ষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তিনি নাকি এটাও জেনেছেন যে শীঘ্রই ওই মামলাগুলোতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হবে। এরপরেই বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে হাসিনা বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে, বানাও আরও জেল, আমরা সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করব। ফলে হাসিনার এই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক এবং এটি বর্তমান সরকারকে আন্তর্জাতিক এবং আইনি স্তরে চাপে ফেলার একটি মাস্টার প্ল্যান বলেই কিন্তু মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনকে ঘিরে কোন খাতে মোড় নেবে ভারত বাংলাদেশ সম্পর্ক? দেখুন, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ বিদেশ মন্ত্রক ভারতকে চিঠি দিয়ে জানিয়েছে যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে স্বদেশে ফিরিয়ে দেওয়া দিল্লির বাধ্যতামূলক দায়িত্ব। আবার সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং যে কোনো প্রত্যর্পণের বিষয় আইনি পদ্ধতিতেই নির্ধারিত হয়। বিশেষজ্ঞরা মনে করছেন 2024 সালের আগস্টে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ঢাকা এবং দিল্লির সম্পর্কে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল, হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত তা অনেকাংশেই প্রশমিত করতে পারে। কারণ তিনি নিজে থেকে বাংলাদেশে ফিরে গেলে ভারতের ওপর থেকে কূটনৈতিক দায় এবং বিব্রতকর ওই পরিস্থিতি পুরোপুরি কেটে যাবে। একথা ঠিক যে শেখ হাসিনা ভারতে থাকা পর্যন্ত ঢাকার বর্তমান সরকারের সঙ্গে দিল্লির এক ধরনের প্রচ্ছন্ন অনীহা এবং একটা অবিশ্বাসের দেওয়াল তৈরি হয়েছিল। ফলে তার এই প্রত্যাবর্তনের ফলে ভারত এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের মধ্যে পুনরায় একটা স্বাভাবিক কূটনৈতিক, বাণিজ্যিক এবং থমকে থাকা উন্নয়নমূলক প্রজেক্টগুলো নিয়ে নতুন করে কাজ শুরু করার একটা রাস্তা তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পাশাপাশি বাংলাদেশের মাটিতে চীনের যে কোনো সামরিক অবস্থান বা কৌশলগত অনুপ্রবেশ রুখতে ভারতের পক্ষ থেকে ঢাকার ওপর সীমান্ত নিরাপত্তা এবং যৌথ নজরদারির চাপ অনেকটাই বৃদ্ধি পাবে। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই দুটি ঘটনার পর ভারত বাংলাদেশ সম্পর্ক আর কোনো বিশেষ ব্যক্তি বা দলের উপর নির্ভরশীল থাকবে না।
সম্পর্ক এখন মোড় নিতে চলেছে সম্পূর্ণ কৌশলগত এবং বাস্তবসম্মত অংশীদারিত্বের দিকে। চিকেন স্নেকের দিকে চীনের উঁকি ঝুঁকি বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো চেষ্টা ভারত কোনোভাবেই বরদাস্ত করবে না। তাই ঢাকার নতুন সরকার চীনের ঋণের ফাঁদে পা দেবে নাকি ভারতের সঙ্গে বাস্তবসম্মত এবং কৌশলগত অংশীদারিত্বে নিজেদের স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা করবে, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। আর ভারত তার নিজের সিদ্ধান্তে অনড় থাকবে। আর ভারতের এই অখণ্ডতা এবং সীমান্ত সুরক্ষায় নয়া অধ্যায়ের দিকে নজর থাকবে আমাদের। আপনাদের নজর থাকুক এডিটরস ডায়েরির দিকে। আজ এই পর্যন্তই। নমস্কার।